এই দেখো মু, এই যে তোমার সারপ্রাইজ। আমি তোমারে কইছিলাম না, আমার সারপ্রাইজ দেখার পরে তুমি খুশিতে একদম পাগল হয়ে যাইবা। এইবার খুশি হয়েছো তো? যে মানুষটার জন্য তুমি দিনের পর দিন কান্না করতা, সেই মানুষটারে আমি তোমার সামনে হাজির করছি। যে মানুষটার জন্য তুমি কষ্ট পাইতা, আমার বিশ্বাস আজকের পর থেকে তোমার কষ্ট থাকবো না। এই মানুষটাই তো তোমার সামনে দাঁড়ায় আছে। মৌ, তুমি ঠিক আছো তো? কতদিন পর তোমাকে দেখলাম। আমি না তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। তাদের কাছে কত রিকোয়েস্ট করেছি তোমার একটু খোঁজ দেওয়ার জন্য, কিন্তু কেউ তোমার খোঁজ দেয়নি। আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো খুঁজেছি তোমাকে, তাও কোথাও পাইনি। এই এই ভাইয়াটার সাথে আমার পরিচয় হয়, তারপর তোমার ছবি দেখাতেই আমাকে এখানে নিয়ে এসেছে। মো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, আমি সবকিছু শুধরে নিতে চাই। চলো আমার সাথে, আমার সাথে চলো, আমি আমার সমস্ত কিছু শুধরে নেবো, চলো আমার সাথে। আপনার তো সাহস কম না? আপনি একটা পরনারীর গায়ে এরকম ভাবে তার জামাইয়ের সামনে হাত ধরতেছেন। আর তুমি তুমি কেমন স্বামী? তোমার সামনে একটা পরপুরুষ আমার গায়ে হাত দিতেছে আর তুমি কিচ্ছু বলতেছো না? আরে তুমি এসব কি কইতেছো? উনি তো তোমার। উনি তো আমার স্বামী, তাই না? উনি আমার স্বামী ছিল, কিন্তু এখন উনি আমার স্বামী না। এখন তুমি আমার স্বামী, আর তোমার আমি অনেক ভালোবাসি। আরে তুমি কি ভুইলা গেছো উনি আমার সাথে কি করছিল? সামান্য কিছু যৌতুকের টাকার জন্য রাত বিরাতে আমার বাড়ির থেকে বের করে দিছিল। এতটা অমানুষও, আর তুমি ওরে নিয়ে আসছো আমার সারপ্রাইজ হিসাবে। আর কি বললা? আমি ওর জন্য কান্না করছি এতদিন? ওর মতো একটা জানোয়ারের বাচ্চার জন্য আমি কান্না করছি? কোনোদিনও না। আমি কান্না করছি আমার পছন্দের জন্য। আমি অনুতপ্ত যে ওর মতো একটা জানোয়ারের বাচ্চারে আমি আমার জীবনে জায়গা দিছিলাম, এই জন্য আমি কান্না করছি। আর আপনি, আপনার লজ্জা করে না? আমার উপরে এত অত্যাচার করার পরে আমার এইভাবে বাড়ির থেকে বের করে দেওয়ার পরে এখন আবার আসছে না মানে ফিরাই নিয়ে যেতে? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনারা না অনেক ধন্যবাদ। আপনি যদি আমার জীবন থেকে না যাইতেন, আমি এইরকম ভালো মনের একটা মানুষকে কোনোদিনও পাইতাম না। আপনারা অনেক ধন্যবাদ। আপনি আমাকে মাফ করেন। আপনি এখন এইখান থেকে বের হয়ে যান। আমাদের দুইজনের সুখের সংসারে আর কোনোদিন আপনি আসবেন না। বের হয়ে যান। মৌ, আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিযোগ। আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমাকে একটাবার সুযোগ দাও আমার এই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি তোমার সমস্ত কষ্ট আমি দূর করে দিব। আমি আপনার মুখের থেকে আর একটা কথা শুনতে চাই না। আর আপনার মতো এমন একটা নিষ্ঠুর মানুষকে দ্বিতীয়বার সুযোগও দিতে চাই না। আপনি এখন আসতে পারেন। আমি তোমার এই কান্না সহ্য করতে পারি না, এই জন্য ওই লোকটারে অনেক খুঁজা তোমার কাছে নিয়ে আইছিলাম, যাতে তুমি ওনার সাথে সারা জীবন সুখী হও। কারণ আমি জানি তোমারে সুখী করার ক্ষমতা আমার নাই, কারণ তোমার মন জয়রার শুধু উনিই আছে।
এই জন্যই আমি তারে তোমার কাছে নিয়ে আইছিলাম, কিন্তু তুমি ওনারে অপমান করে বাড়ির থেকে বাইর করে দিলা কেন? আচ্ছা, বাইর করে দিছো ভালো কথা, তাহলে এখন আবার কান্তাছো কেন? আপনারা কে বলছে যে আমি ওই জানোয়ারটার জন্য কাঁদতেছি? আরে আমি তো কাঁদতেছি আমার ভাগ্যের জন্য। আমার ভাগ্যটা এত খারাপ, আমি যখনই যারে ভালোবাসি না কিসের জন্য তারই উপর আল্লাহ আমার থেকে কায়রা নিয়ে যায়। এই যে দেখেন, ভাবলাম আমার অতীতে যা হয়েছে হয়েছে, বাকিটা জীবন আমি আপনার হাত ধরে কাটাই দিব। আর আপনি এই সময় কি করলেন? আমার ওই অতীতের মানুষটার আমার সামনে না দাঁড় করাইলেন, তার হাতে আমারে তুইলা দিতেছিলেন। আরে কোন স্বামী আছে যে তার বউরে পর পুরুষের হাতে তুইলা দেয়? আপনি করছেন কাজটা, তাহলে আমি কানবো না তো কে কানবো? আমি কানতেছি আমার ভাগ্যের জন্য, আমার দুর্ভাগ্যের জন্য। আমারে তুমি মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই আমার এই ব্যবহারে তুমি এতটা কষ্ট পাইবা। আমি তো ভাবছিলাম তুমি সব সময় তোমার ওই আগের স্বামীর জন্য কান্না করো, এটা ভাইবা এতটা খুঁজা উনারে আমি তোমার কাছে নিয়ে এলাম তোমার একটু খুশি দেখার জন্য, কারণ তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তোমার কষ্ট দেখলে, তোমার কান্না দেখলে আমার বুকটা একদম ফাইটা যায়, কিন্তু আমি কখনো এটা বুঝতে পারি নাই যে তুমি ওনার জন্য কষ্ট পাও না, ওনার জন্য কান্না করো না। তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করব না। সারা জীবন আমি তোমারে আগলায় রাখি। এই জমিদারের বেটি, তোর আমি কখন বলছি খাবার দেওয়ার কথা? এখনো খাবার রেডি হয়নি কেন? তুমি আমার কাছে খাবার কখন চাইলা? আর তুমি তো বাসায় মাত্রই আসলা, আমার একটু সময় দাও, আমি খাবার এনে দিচ্ছি। এই দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার খাবার দরকার নেই, আমি পরে খাবার খাবো। আচ্ছা, তোকে বলেছিলাম বাবার বাড়ি থেকে আসার সময় টাকা নিয়ে আসবি, দে আবার টাকা দে। টাকা? আমি কোথা থেকে টাকা দিব? ওইটা আমার বাবার বাড়ি, ওইটা তো কোনো স্বর্ণের খনি না যেখান থেকে প্রত্যেক দিন একটু করে করে স্বর্ণ বিক্রি করবা তোমার টাকা এনে দিব। আমার পক্ষে আর টাকা এনে দেওয়া সম্ভব না। ওরে হারামজাদি, টাকা দিবি না? এই টাকা দিবি না, তোরে দিয়ে আমি কি করব? হ্যাঁ, তুই যে বসে বসে এই বাড়িতে খাস, টাকা ছাড়া কোত্থেকে খাবার আসে? তোকে ফ্রিতে বসে খাওয়াবো নাকি? তোর বাবার বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা দিবি, সেই টাকা দিয়ে বাজার করে তোকে খাও। লজ্জা করে না তোমার? তুমি আমাকে বিয়ে করছো, আমার ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব তোমার, তুমি আমাকে বহন করবে। আর তুমি কিনা বলতেছো আমার বাপের বাড়ি থেকে তারপর টাকা এনে তোমাকে দিতে, আর তুমি সেই টাকা দিয়ে আমাকে খাওয়াবে? তুমি তো একটা কাপুরুষ। এই কাপুরুষ মানে? তুই কাপুরুষ কাকে বললি? এই সুপুরুষকে বিয়ে করতে পারিসনি, তাহলে আমার সাথে তোর বাবা বিয়ে কেন দিল? যদি সুপুরুষ বিয়ে করতে পারতি তাহলে আমার সাথে আসতি না, কথা বুঝতে পেরেছিস? আমার লাগবে টাকা, আমাকে টাকা দিবি, তোকে আদর করব। টাকা দিবি না, তোকে ছুঁড়ে ফেলে দেব। দেখো, আমি আর তোমাকে একটা টাকা আয়না দিতে পারবো না। আজ পর্যন্ত আমার বাবার কাছ থেকে কত টাকা নিয়েছো তোমার কোনো হিসাব আছে? আমার বাবা তোমাকে টাকা দিতে দিতে দেউলিয়া হয়ে গেছে, লোকটা আর একটা টাকাও তোমাকে দিতে পারবে না। আর এইরকম ভাবে দিনের পর দিন আমার বাবার রক্ত চোষা টাকা দিয়ে আমি তোমাকে খুশি করতে পারবো না। আমি তোমার কাছে মাফ চাচ্ছি, দয়া করো আমার বাবার থেকে আমাকে টাকা আনতে বললো না। বাবা, তোর বাবার টাকার দাম আছে, আমার টাকার দাম নেই? তুই যে আমার বাড়িতে বসে বসে শুধু শুধু গিলিস, এই টাকা কোত্থেকে আসে? তোর বাবার বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা গিলবি। আর কি বললি? যৌতুক? এই কিসের যৌতুক? হ্যাঁ, আচ্ছা আজকালকার দিনে তুই যৌতুকের কথা কেন বলছিস? শোন, তুই এই বাড়িতে থাকিস, এই যে খাট, এই যে টেবিল, ড্রেসিং টেবিল, যে তুই দেখিস তোর মুখটা, এটা কি তোর দেখতে হয় না? নাকি আমি দেখি? শুধু আমি থাকি এই খাটে, তুইও তো থাকিস। তাহলে বাবার টাকা নিয়ে আসবি, ওই টাকা দিয়ে মনে করে আমি গিফট কিনবো। সেটা কার জন্য? তোর জন্য কিনবো না। শোন, ভালোই ভালোই টাকাটা নিয়ে আয় আর এখানে সংসার কর। যদি টাকা না নিস, আমার সংসার থেকে সোজা বেরিয়ে যাবে। এগুলা, এই সমস্ত গিফট তো আমার দরকার নাই। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে গাছের তলায় নিয়ে রাখো আমি সেখানে থাকতে রাজি আছি। আরে এই বাড়ির সম্পূর্ণ কাজ তো আমিই করি, এর বদলে কি আমি দুইটা হাত পাইতে পারি না?
আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না, আমি তো তোমার কাছে কোনো শখ আহ্লাদ কোনো কিচ্ছু করি নাই, শুধুমাত্র 2 মুঠা ভাত চাইছি, এতটুকু তো তুমি আমাকে দিতেই পারো। দয়া করে তুমি এরকম অবুঝের মতো করো না, আমার বাবার থেকে তুমি টাকা চাও না, আমি এই বাসার একটা কোনায় পড়ে থাকবো। তুই টাকা দিতে পারবি না, আর তোরে দিয়ে আমি কি করব? শোন, আমার জন্য ইনামিনা টিনা লাইন দিয়ে দাঁড়ায় আছে। আমি যদি ওদেরকে একবার বলি প্রতি মাসে আমার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে রাজি, তাহলে তোর মতো একটা গ্রাম্য খ্যাতকে দিয়ে আমি কি করবো বলতো? তোকে 1 লাইন দিয়ে বের করব, ওরা 1 লাইন দিয়ে ঢুকবে, প্রতি মাসে হাত খরচ সহ সমস্ত টাকা বহন করবে ওরা। আর তোকে রেখে আমার লাভটা কি? তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা, তার মানে শুধুমাত্র টাকার জন্য তোমার সাথে আমার সম্পর্ক টিকে আছে? টাকার জন্য আমার সম্পর্ক তোমার সাথে রাখার দরকার নেই। ডিভোর্স দিবা তো দাও ডিভোর্স। এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি সসম্মানে কালকে সকালে এই বাড়ির থেকে বের হয়ে যাবো। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আজকে রাতটা অন্তত আমার থাকতে দাও। আমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাই, রাস্তার শিয়াল কুকুর মানে চিড়ে বেড়ে খাবে, আমার শুধু আজকে রাতটা সবে তো আমি চলছি না। তোদের মতো এই গ্রামের ছোট লোকদের না একটাই কথা, সম্মান। রাস্তায় বেরোবি আর শেয়াল কুকুরের মতো লোকটা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শোন, তোকে একটা কথা বলি, তোদের মতো গরিব ছোট লোকদের এই দিন আর রাত বলতে কিচ্ছু হয় না, কারণ তোদের দিকে মানুষ ফিরেও তাকায় না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরোবি মানে বেরোবি। সৈকত, কিরে বাবা, বছর তো অনেক হলো, বৌমার জন্য তুই আর কত অপেক্ষা করে তুই তোর জীবনটা নষ্ট করবি? বৌমা তো ঠিকই অন্য একজনকে বিয়ে করে সুখে সংসার করছে, তাহলে কেন তুই তোর জীবনটা নষ্ট করছিস? মা, আমার জীবন নতুন করে নষ্ট করার কি আছে বলো তো? আমার জীবন তো সেদিনই নষ্ট হয়ে গেছে, যেদিন আমি যৌতুকের টাকার জন্য আমার ফুলের মতো বউটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, মৌয়ের জীবন কেন নষ্ট হবে? মৌ তো কোনো পাপ করেনি, পাপ যা করার আমি করেছি, তাই জীবন যদি নষ্ট হয় তাহলে আমারটাই হবে। আর এই জীবনে আমি মৌয়ের জায়গা কাউকেই দিতে পারবো না। আমি মৌকে অনেক বেশি ভালোবাসি মা। আমিও চাই মৌ সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমার সম্পূর্ণটা জুড়েই মৌ। মৌকে ছাড়া আমি কোনো কিছু চিন্তাই করতে পারি না। মৌ এই সংসারে কম কষ্ট করেনি মা, আমরা ওর কষ্টের কোনো মূল্য দেইনি। আমি চাই যতদিন আমি বেঁচে থাকবো ওর স্মৃতিটা বুকে নিয়ে বেঁচে থাকবো। তাহলে আমার কি হবে? আমি কি মরার আগে তোর সুখ দিকে যেতে পারবো না? তুই শুধু তোর দিকটাই দেখলি, আমার দিকটা দেখলি না? আমার কি ইচ্ছে হয় না নাতি নাতনির মুখ দেখতে? আমার কি ইচ্ছে হয় না মরার আগে ছেলেকে সুখী দেখতে? মা, তুমি কি চাও যে মেয়েটা বিয়ে করে এই বাড়িতে আসবে তার মুখের হাসিটা চলে যাক? তুমি কি চাও যে মেয়েটা এই বাড়িতে বিয়ে করে আসবে তার সারাটা জীবন বন্দি কারাগারে কাটুক? না না, আমি এরকম কখনো চাইনি। আমি শুধু চাই আমার ছেলে সুখে থাক, শান্তিতে থাক। তুমি যদি এমন কিছু না চাও তাহলে আমাকে কখনো বিয়ের জন্য বাধ্য করো না মা। আমি সত্যি পাপ করেছি, আমি পাপী। আমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। বাবা, আজকের ভাজিটা কিন্তু সেই মজা হয়েছে। মা, তুমি আমার প্রত্যেক দিন এগুলো কি দিয়া খাওন দাও? আমার একদমই ভাল লাগে না। আর আমার বন্ধু গো মা, ওগুলো কত ভালো ভালো খাওন দেয় টিফিনে, আর তুমি আমার সব সময় টিফিনে এরকম খাওন দাও। আমার একদমই ভাল লাগে না। তুমি যদি কালকে তো আমার ভালো ভালো খাওয়ান না দিছো, তাহলে আমি কালকে তার স্কুলে টিফিনে নেব না। বাবা, এখন আমি কি করব কোন তো? এই অবশ শিশুটা আমি কিভাবে বুঝাই তার মায়ের তারে ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য নাই? আপনার ছেলে যে এরকম ফুট করে চলে যাবে এটা তো আমি কোনোদিনও কল্পনাও করি নাই। আর যা একটু শেষ সম্বল ছিল তা তো আপনার ছেলের চিকিৎসার পিছনেই চলে গেছে। এখন ওরে আমি ভালো মন্দ কই থেকে খাওয়াই বলেন তো? তাও তো আল্লাহর রহমতে চাকরিটা জুটছিল কপালে, আর নাইলে তো 2 মুঠা ভাত পর্যন্ত পাইতাম না, না খায়া মরতে হইতো। আমি
জানি শুধুমাত্র রাফিন না, আপনারও এই সমস্ত ছাইপাশ দিয়ে খাইতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি কি করবো কন? আমি তো সত্যিই ব্যর্থ। আপনাকে দুইজনের আদর যত্ন তো দূরে থাক, আপনাকে দুইজনের 2 মুঠা ভাত পর্যন্ত শান্তি মতো দিতে পারি না। আমার মতো অযোগ্য মানুষ এই দুনিয়া আর একটা নাই। বৌমা তুমি কাঁদলো না, এখন আমাকে দিন খারাপ যেতেছে, দেখবা একদিন আমাকে দিনও ভালো আইব। তুমি তো চেষ্টা করতেছো আমাকে ভালো রাখার লেগা, কিন্তু তুমি আর একা কতটুকু পারবা? তারপরেও তুমি আমার যত্ন করতেছো। কয়জন বৌমা করে? না করলে তো এতদিন আমি মরেই যেতাম। আসলে তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। 10 কপালের ভাগ্য যে তোমার মতো একটু বৌমা পাইছি। আর দাদু ভাই, কষ্ট করে এখন একটু খায় নাও, আর এর পরে তোমাকে পচা টিফিন নিয়ে কখনো স্কুলে যাইতে হবে না। দেখো এরপর তুমি ভালো ভালো টিফিন নিয়ে স্কুলে যাইবা। খায় নাও দাদু ভাই, খাও। বাবা, আমি জানি না কখন আপনার এই মিথ্যা সান্ত্বনারে সত্যি করতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের ভালো রাখার জন্য। অবশ্যই পারবা বৌমা, তুমি যে কষ্ট করতেছো তোমার সাফল্য অতি নিকটে। হ্যাঁ, এখন রাফিনে খাওয়াই দাও তাড়াতাড়ি, স্কুলে নিয়ে যাই, নাহলে দেরি হয়ে যাইব। আব্বা, আজকে তরকারিটা কিন্তু বেশি মজা হয়েছে, আমি কথা দিতেছি মা আজকেই লাস্ট খাওয়াইব। বৌমা, রাফি কি ঘুমাইছে? অনেক আগেই ঘুমাইছে বাবা, আপনি কিছু বলবেন? কল লাগিয়ে তো এতক্ষণ এনে বয়ে রয়েছি। আর তুমি তো জানো বৌমা, আমি একটু বড় চাকরি করতাম, অনেক টাকা বেতন পাইতাম, সংসারও ঠিকঠাক মতোই চলতো। কিন্তু হঠাৎ আমার পোলাটা মইরা গেল, আমারও চাকরিটা চইলা গেল, সংসারের অবস্থা ভালো না। আজকে এখানে এসে থাকতে হইতেছে আমাকে। আমার এক বন্ধুর লগে কালকে দেখা হয়েছিল, আর অফিস আছে। আমার ব্যাপার সেসব শুনি না, তার অফিসে আমার একটা চাকরি দিতে চাইছে। আমি যদি চাকরিটা করি তাহলে মনে করো সংসারের কিছু উপকার হইলো। আর আজকে দাদু ভাইয়ের কথাটা শুই না মনটা খুব খারাপ হয়ে গেল। কতদিন ধরে দাদু ভাই মাংস খেতে পারে না। তুমি অমত করো না, আমি চাকরিটা করি। হ্যাঁ বাবা, আপনি এসব কি বলেন? আপনি এই বয়সে চাকরি করবেন? আপনার তো কোমরের অবস্থা ভালো না, এই কোমর নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন? আর চাকরি মানেই তো অন্তত 12টা ঘন্টা। এই গাদার খাটুনি আপনি খাটতে পারবেন না বাবা। আর আপনার এখন বয়স হইতেছে রেস্ট নেওয়ার। আমি জানি যে আমাদের সংসারের অবস্থা ভালো না, কিন্তু তাই বইলা আমি এত নিষ্ঠুর হইতে পারবো না যে আপনার এই বয়সে আমি চাকরি করতে পাঠাবো। আমি যত কষ্টই হোক না কিসের জন্য, আপনাকে 2 জনের 2 বেলা খাওয়ার ব্যবস্থা করার জন্য যা করা লাগে তাই করব। আপনি বাবা তাও এই বয়সে চাকরির সিদ্ধান্ত নিয়েন না, আমি তো নিজের ব্যর্থ মনে করবো এরকমটা করলে। আরে বৌমা, তুমি সব কি কইতাছো? চাকরিটা খুব কঠিন না, বললাম না। আবার বন্ধুর অফিস, সে কইছে যখন ইচ্ছা এসে কাজ করলেই হইব, 2 ঘন্টা করলেও হইব, কোনো অসুবিধা হইব না। চাকরিটা করলে মনে করো কিছু টাকাও আইলো, সংসারটাও ভালো মতো চললো। আর তাছাড়াও আমি তো ঘরে শুয়ে বসেই থাকি, আর ভাল লাগে না বৌমা। প্লিজ তুমি আর না করো না বৌমা। আচ্ছা বাবা, আপনি যেহেতু এত করে বলতেছেন, আমি আর অমত করব না। কিন্তু একটা কথা মাথায় রেখেন, এই চাকরি করতে যায় যদি আপনার শরীরের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি মাইনা নিব না। তাহলে কিন্তু আমি আপনার চাকরি টাকরি কোনো কিছু করতে দিব না। তাহলে বৌমা আমি আসি, সকাল সকাল উঠতে হইব, সকালে অফিস ধরতে হইব। এ কি, ওই লোকটারে বাবার মতো দেখা যাইতেছে না? আরে হ্যাঁ, এটা তো বাবাই, কিন্তু বাবা কেন এইসব কাজ করতে যাবে? বাবা না আমারে বলছে তার বন্ধুর অফিসে একটা চাকরি পাইছে। তার মানে বাবা মানে মিথ্যা কথা বলছে।
না না, বাবারে এইখানে কিছু বলা যাবে না, ওরে বাবা বলে লজ্জা পাবে। যা বলার বাসায় গিয়ে বলবো। আমি এখন যাই। বৌমা, বৌমা, এই লও বাজার। এ কি বাবা, আপনি তো আমার বলছিলেন যে আপনি একটা কোম্পানিতে জব পাইছেন, তাহলে আপনি এতগুলো জিনিসপত্র কিভাবে আনলেন? আমি যতটুকু জানি কোম্পানিতে জবের প্রথম দিনই তো আর অ্যাডভান্সের টাকা দিয়ে দেয় না। সত্যি করে বলেন তো, আপনি এগুলো কোথা থেকে আনছেন? বৌমা, তোমারে করছিলাম না, আমি জেনে চাকরি করি, ওইটা আমার বন্ধুর অফিস, আমার ব্যাপারে সব জানে, তাই আমারে কিছু অ্যাডভান্স দিছিল। ওই টাকা দেয়া আমি এই বাজারগুলি করছি। নাতি কইছিল মাংস খাইব, চকলেট খাইব, তখন তো আমার কাছে টাকা আসিল না, তাই বাজার করতে পারি নাই। এখন টাকা আইছে, তাই এগুলি কিনে আনছি। এখানে মাংস আছে, আর দাদু ভাই এই যে তোমার লেগে চকলেট। এইবার তুমি খুশি তো? হ্যাঁ, খুশি হয়েছি। বাবা, আপনি আমার চোখের দিকে তাকায় বলেন তো, আপনি কি সত্যি চাকরির টাকা দিয়ে এগুলো আনছেন, নাকি অটো গাড়ি চালায় তারপরে সেই টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসছেন? বোমা, তুমি এটা কি কইতাছো? আমি অটো চালা ইনকাম করুম কেন? বাবা, আমি যা বলতেছি একেবারে ঠিক বলতেছি। আজকে আমি যখন বাসায় ফিরতেছিলাম, তখন আমি নিজের চোখে দেখছি যে আপনি অটো রিকশা চালাইতেছেন। আপনার ছেলে মরে যাওয়ার আগে আপনাদের দুইজনের দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে গেছে, আর আমি তারে কথা দিছিলাম যে আমি তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আমার তো মনে হইতেছে আমি এখন বউ হিসাবে ব্যর্থ। আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি নাই। আমি যদি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারতাম, তাইলে হয়তো বা আজকে আপনারা ঠেলা গাড়ি চালাইতে হইতো না। এই দিন দেখার আগে অন্তত আল্লাহ আমার উপরে উঠাই নিয়ে গেল না কেন? আমার মরণ হইল না কেন? বৌমা, এইভাবে করো না। তুমি তো তোমার কথা রাখার চেষ্টা করতেছো, কিন্তু তুমি এত কষ্ট করে আমাকে চালাইতেছো, আমি বাপু এটা দেখে কি আপনি সহ্য করি? মাইয়া হয়ে মায়েরা হার ভাঙা কষ্ট করে আমাকে চালাইতেছো, আর আমি ঘরে বয়ে থাকুম? এইটা হয় না বৌমা। তাই আমি গেছিলাম অটো চালাইতে। বাবা যদি মায়ের পাশে খাড়াইবার পারি, তাইলে তো আমার কষ্টটা সার্থক। বাবা, আপনার এই বয়সে এইভাবে আমার পাশে দাঁড়াইতে হবে না। আমি শুধুমাত্র চাই আপনার স্নেহের হাতটা আমার মাথার উপর থাকুক। আপনি বিশ্বাস করেন, আমি আমার সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। আপনি শুধুমাত্র আমার জন্য একটু দোয়া করেন। আর আজকের পর থেকে যদি আমি আপনার কোনোদিনও দেখছি আপনি এই সমস্ত কাজকর্ম করছেন, আমার থেকে কিন্তু কেউ খারাপ হবে না বলে দিলাম। চলেন ঘরে চলেন, চলো। আব্বা, স্কুলে কিন্তু শুধুমাত্র গেলেই হইব না, ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে হইব তো। মা, কথা তো ঠিক আছে, কিন্তু আমি আর এই জুতা পরা কতদিন স্কুলে যাবো কত? আমার বন্ধু বান্ধবরা সবাই স্কুলে জুতা কেচ পরা যায়, আমার বন্ধু বান্ধবরা আমার নিয়ে অনেক হাসাহাসি করে, আর আমার ম্যাডাম আমার অনেক মারে। তুমি যদি আমার স্কুলে জুতা না কিনা দাও, আমি আর স্কুলে যাবো না। বাবা, এরকম অবুঝের মতো করে না। তুমি না আমার লক্ষ্মী বাবা। তোমার দাদার অবস্থা তো তুমি জানো, কি পরিমাণে ওষুধ লাগতেছে। এত টাকা মায় এরকম একটা ছোট চাকরি করে কেমনে জোগাড় করবো কও? তুমি এতদিন যেহেতু কষ্ট করছো, আর কয়েকটা দিন কষ্ট করো। এমনিতেই তো সামনে নতুন বছর আসা পড়তেছে, নতুন বছরে তোমার নতুন জামা কেট সবকিছু মাই কিনে দেবো। রাগো না বাবা। মা, তুমি তো শুধু মুখেই কথা কও, তুমি আমার সবসময় কও তুমি আমার জামা প্যান্ট জুতা এগুলো কিনা দিবা, কিন্তু তুমি তো দাও না। আর আমার বন্ধু গো মায় বাপ ও ঘরে ঘুরতে লয়ে যায়, আমার বাপও না আমার কেউ ঘুরতেও লয়ে যায় না, আমি গেলাম। বাবারে, তোরে কেমনে বুঝাই? তোর মুখে 2 মুঠা ভাত তুলে ওঠাতে জন্য কি না করি আমি। এদিকে শ্বশুরটাও অসুস্থ, আমি কি ওষুধের টাকা জোগাড় করবো, নাকি আমার পোলাটার সকালাত পূরণ করবো? এই অল্প বেতনের চাকরি দিয়ে আমার পক্ষে এত কিছু করা সম্ভব না। আমার নতুন কোনো কিছু একটা বাইর করতেই হইব। আচ্ছা, সেদিন দেখলাম বাসে চড়ার সময় একটা মহিলা পানি বিক্রি করতেছিল। আমিও যদি এরকম 2, 4, 10 বোতল পানি বিক্রি করতে পারি,
কিছু তো পামু না, এটা দিয়ে আমার পোলার শখগুলো তো পূরণ করতে পারবো। মান সম্মান গেলে যাইব, যা হওয়ার হোক। আমার পোলার শখের জন্য আমি রাস্তায়ও নামতে রাজি আছি, দরকার হইলে আমি ভিক্ষা করবো, তারপর আমার পোলার আমি এই কষ্ট আর দেখব। জোরে জোরে নিঃশ্বাস নিন। ডক্টর সাহেব, আমার মায়ের কি হয়েছে? আমার মা তো একদম সুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কেন? কি হয়েছে ডাক্তার, বলুন। মিস্টার সৈকত, একটু বাইরে আসবেন? হ্যাঁ, চলুন। ডক্টর সাহেব, কি ব্যাপার? আপনি আমাকে এখানে ডেকে কেন আনলেন? মায়ের কি কোনো সিরিয়াস অবস্থা? মায়ের সামনে বলতে পারলেন না, আমাকে আলাদাভাবে বলছেন। আচ্ছা ডক্টর সাহেব, যদি আমার মায়ের কোনো সমস্যা হয়েও থাকে, কই কখনো তো বুঝতেও পারেনি যে মায়ের কোনো সমস্যা হয়েছে। মা তো একদম সুস্থ। কি হয়েছে ডক্টর, আমাকে বলুন তো। আসলে সৈকত সাহেব, আপনি হয়তোবা দেখছেন আপনার মা সম্পূর্ণরূপে সুস্থ। এর কারণ হয়তোবা আপনার মা কখনোই তার অসুবিধার কথাগুলো আপনাকে বলেনি, কিন্তু আপনার মার মধ্যে দিয়ে কি যাচ্ছিল সেটা শুধুমাত্র আপনার মাই জানে। 99% ক্যান্সারের পেশেন্টদের বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে তাদের ভিতরে এমন ভয়াবহ এক মরণ ব্যাধি বাস করছে। হয়তোবা ছোট কোনো রোগের পরীক্ষা করাতে গিয়ে ক্যান্সারটি ধরা পড়ে, আর ততদিনে অনেক দেরি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তারা পৃথিবী ছেড়ে চলে যায়। আপনার মার সাথে ঘটনাটাও একই ঘটেছে। তিনি তার ক্যান্সারের লাস্ট স্টেজে আছেন। হয়তোবা তিনি এতদিন বুঝতে পারেননি যে তার ভিতরে এত বড় এক মরণ ব্যাধি আছে। সমস্যাটা গুরুতর হয়ে যাওয়ায় তিনি বিছানা নিয়েছেন। না না ডক্টর, এটা হতে পারে না। আমার মায়ের ক্যান্সার হতে পারে না। ডক্টর সাহেব, যত টাকা লাগে আমি দেব, মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন প্লিজ। সরি মিস্টার সৈকত, এখন যদি আপনার মার চিকিৎসার জন্য কোটি কোটি টাকাও ঢালেন তাহলেও কোনো লাভ নেই, কারণ তিনি তার রোগের লাস্ট স্টেজে চলে এসেছে। এখন তার জন্য আপনি সর্বোচ্চ একটা কাজই করতে পারেন, যতদিন তিনি বেঁচে আছে তাকে হাসি মুখে রাখা। আসি। কিরে বাবা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ডাক্তার কি বললো? না মা, ডাক্তার তেমন কিছু বলেনি। ডাক্তার বলেছে তুমি একটু অসুস্থ, কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুই মিথ্যা বলছিস। আমি তোর চোখ দেখেই বুঝতে পারছি। ডাক্তার কি বলেছে সেটা আমি জানি। ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। মা, দেখ বাবা, সেটা আমি কয়েকদিন ধরেই বুঝতে পারছি, কারণ শরীরটা আমার। কিন্তু মরার আগে আমার একটা আফসোস রয়েই গেল। তোকে আমি সংসারে দেখে যেতে পারলাম না, কারণ আমার জন্য তোর সংসারটা নষ্ট হয়ে গেছে। আমি যদি প্রতিদিন তোর কানে বৌমার নামে বিষ না ডালতাম, তাইলে মনে হয় তোর সংসারটা ভাঙতো না। সব কিছুর জন্য আমি দায়ী বাবা। আমি মরেও শান্তি পাবো না। মা, তুমি এসব কি বলছো? খবরদার এইসব কথা একবারও বলবে না। আমার সংসার তোমার জন্য নষ্ট হয়নি মা। আমার নিজের সংসারটা আমি নিজে হাতে ধ্বংস করে দিয়েছি। এটা আমার কর্মফল মা। আমি যে কর্ম করেছিলাম তার ফল ভোগ করতে হচ্ছে। মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো আছি, তাই না? আমি থাকতে তোমার কোনো কিছু হতে দেব না, হতে দেব না। তুমি রেস্ট করো। এই পানি লাগবো নাকি? পানি আছে, চিপস আছে। ওই যে একটা সাহেব দেখি দাঁড়ায় আছে, যা জিজ্ঞেস করি। একটা পানির বোতল যদি নেয়। বেচা কেনা তো সেরকম কিছুই নেই। স্যার, ও স্যার, একটা বোতল পানি কিনেন না। বাপ একটা অসুস্থ হয়ে ঘরে পড়ে রইছে। একটা বোতল পানি যদি আজকে বিক্রি না করতে পারি, সারাদিন না খাওয়া থাকবো। স্যার
একটু দয়া করেন। ও স্যার, একটা বোতল নেন না স্যার। মো মো দাঁড়াও, মোর কথা শোনো। কি ব্যাপার, মৌ এখন এই পানি আর চিপস বিক্রি করে? ওর এই অবস্থা কেন? আমাকে দেখতে মেদে। বাবা, ইস, সারাদিন রোদে খুলে খুলে চেহারাটার অবস্থা করছি। শোনো, মা বাইরে যেতেছে, এই মালগুলা বিক্রি করে আইসা পড়বো। তুমি কিন্তু এই দূরে দূরে কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা, আপনি কে? আপনি কারে খুঁজতাছেন? এইমাত্র চিপস আর পানি নিয়ে যে মানুষটা বেরিয়ে গেল, আমি তার সাথে দেখা করতে এসেছি। ও, তার মানে আপনি আমার মার কাছে আইছেন। কিন্তু আপনি আমার মার কাছে কিনলে গাইছেন, আর আপনারে তো কোনোদিন আমগো বাড়িতে আইতে দেখি নাই। কি, মৌ তোমার মা? তুমি মৌয়ের ছেলে? হ, কিন্তু আপনি আমার মার নাম কেমনে জানছেন? দাদু, দাদু, এই দেখো কে জানি আইছে। ডাক্তার সুস্কেন দেখো কে জানি আইছে। কিসে? আপনি কে? আপনারে তো চিনলাম না। আপনি কার কাছে এসেছেন? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আমি আপনার ছেলের বন্ধু ছিলাম। আমি বেশ কয়েক বছর বিদেশে ছিলাম, এর জন্য রবিনের সাথে যোগাযোগ করতে পারিনি। আমি দেশে ফিরে শুনলাম আপনাদের যে আগের বাড়িটা ছিল সেটা বিক্রি করে আপনারা কোথাও চলে গেছেন, মানে এখানে চলে এসেছেন। আমি যতটুকু জানতাম আপনাদের অবস্থা তো খুব একটা খারাপ ছিল না। তাহলে বাড়ি বিক্রি করার কি প্রয়োজন হলো? তাছাড়া বাড়ি বিক্রি করে আপনারা এখানে কেন আছেন? রবিন কোথায়? রবিনকে তো দেখতে পাচ্ছি না। যেহেতু তুমি দেশের বাইরে ছিলা, অনেক কিছু জানো না। তুমি ঠিকই কইছো, আমাদের আর্থিক অবস্থা এত খারাপ আছিল না। হঠাৎ একটা তুফান এসে আমার পোলাডারে নিয়ে যায়, আমাদের আর্থিক অবস্থা একদম নিঃস্ব করে দেয়া যায়। এখন আমরা পথের ফকির হয়ে গেছি বাবা। আঙ্কেল, আপনি এসব কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। একটা তুফান এসে আপনার ছেলেকে নিয়ে গেছে, আপনাদেরকে পথের ফকির বানিয়ে দিয়ে গেছে, এর মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন। মানে কি শুনতে চাও? এরপরে আমাকে সম্পত্তি টম্পত্তি বেচে এই বস্তিতে এসে আসছে। আপনি সব কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ঠিকই কইতাছি। আমার রবিন কালে বইরা যায় নাই, আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে বাজার। আচ্ছা আঙ্কেল, একটু আগে একটা মেয়ে বেরিয়ে গেল, হাতে চিপস আর পানি ছিল, মেয়েটাকে? একটু আগে যারে চিপস আর পানি নিয়ে যাইতে দেখছো, ওইটা আমার ছেলের বউ। আর এইটা আমার নাতি, আমার একমাত্র বংশের বাতি। আমার পোলাটা মারা যাওয়ার পর আমার ওই বৌমা এই সব ছেড়ে দায়িত্ব নিছে। সে সকালবেলা অফিসে যায়, ওখান থেকে আসে, আইসে আবার চিপস আর পানি নিয়ে ব্যস্ত বানায়। এইভাবে আমাকে সংসারটা চলতেছে। আর আমার বৌমাটা বাচ্চা আছে বইলা আমরা বাচ্চা আছি, নাইলে কি হইতো আল্লাহ জানে। আপনাদের সংসারে এত কিছু হয়ে গেছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। আর আপনাদের বৌমার টাকায় কি সংসার চলে? সংসার চলে না বইলেই তো আমার বৌমা যে চিপস আর পানি বেচে, ওই টাকা দিয়ে তো আমার চিকিৎসা আর আমার নাতিরা লেখাপড়ার খরচ চালায়। তো বাজার তুমি খাড়াই আছো কেন? আও বিদ্যা হোক। না আঙ্কেল, আজ আর ভেতরে যাব না, আমার একটু কাজ আছে তো যেতে হবে, অন্য একদিন আসবো। কিরে বাবা, তোর কি হয়েছে? দুপুরবেলায় এসেই মন খারাপ করে বসে আছিস। তোকে তো আগে কখনো এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কিরে, তোর শরীর ঠিক আছে? মা, আমি একদম সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখলাম, নিজের কানে যা শুনলাম, তাতে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না মা। কি দেখেছি জানো?
সবই তো শুনলে। এসব তুই কি বলছিস? আমার তো একবারেও বিশ্বাস হচ্ছে না। আমিও তোমার মতো মা বিশ্বাস করতে পারিনি, কিন্তু যখন নিজের চোখে দেখলাম তখন অবিশ্বাসের জায়গাটা থাকলো না মা। মা, আমি ভেবেছিলাম মৌ অনেক সুখে আছে, শান্তিতে আছে, তাই নিজেকে সান্ত্বনা দিতাম। কিন্তু যখন নিজের চোখে দেখলাম ওর অবস্থান, তখন মনে হচ্ছিল আমার জন্য, আমার কৃতকর্মের জন্য আজকে ওকে এই ফল ভোগ করতে হচ্ছে মা। বউয়ের জীবনটা একদম নষ্ট হয়ে গেছে মা, এর জন্য আমিই দায়ী। তোর মুখে এসব কথা শুনে আমার এই বুকের ভিতরটা কি যে যন্ত্রণা হচ্ছে সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। মেয়েটার সাথে তো আমি আর কম অন্যায় করিনি, অনেক অন্যায় করেছি। জানি না মেয়েটা আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমার কি মনে হয় জানিস, ওর এই দুঃখের সময়, ওর এই কষ্টের সময় আমার ওর পাশে গিয়ে একটু দাঁড়ানোর দরকার। বাবা, তুই আমাকে বৌমার কাছে নিয়ে যাবি? আমি মরার আগে বৌমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে কিছুটা পাপ মোচন করতে চাই। তুমি সত্যি বলছো মা? তুমি মৌয়ের কাছে যাবে? হ্যাঁ বাবা, আমি যে বৌমার কাছে পাপ করেছি তার সংশোধনের জন্য তো আমাকে যেতেই হবে। শোন, তুই কিন্তু আমাকে কালকেই নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে কালকে আমি তোমাকে মৌয়ের বাসায় নিয়ে যাব। এসো মা, এসো। দেখো, এইখানে মৌ থাকে, ওকে ডাক দাও। ঠিক আছে। মৌ, মৌ। মা, আপনি এখানে? আর আপনি আপনি আমার ঠিকানা কোথায় পেলেন? আপনাকে না আমি বলেছি আপনি আমার চোখের সামনে আসবেন না, তারপর আপনি আমার চোখের সামনে আসলেন কেন? বৌমা, তুমি আমাকে মা বলে ডাকবে এটা আমি কল্পনাও করিনি। কারণ আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি জানি আমার আচার ব্যবহার তুমি কোনোদিন ভুলবেও না, আমাকে ক্ষমাও করবে না। তবু যেহেতু তুমি আমাকে মা বলে ডেকেছো, সেই মায়ের অধিকার থেকে বলছি। আচ্ছা বৌমা, আমরা সব কিছু ভুলে গিয়ে আগের মতো একসাথে থাকতে পারি না? মা, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার বিয়ে হয়েছে, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আর এখন আপনি এসে আমাকে বলতেছেন যে এইসব সম্ভব কিনা? আপনি কি বলেন এগুলা? বৌমা, আমি পাগল হইনি। আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আমি সৈকতের মুখ থেকে সব শুনেছি, আর সব শুনেই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি আবার আমার বাড়ির বউ করে নিতে চাই। এতে আমার কোনো বিন্দুমাত্র আপত্তি নাই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছে। তুমি যেমন এই বাড়িতে তোমার শ্বশুর আর ছেলেকে নিয়েছিলে, তুমি যেমন দায়িত্ব নিয়েছিলে, ঠিক তেমনি আজ থেকে তোমাদের সবার দায়িত্ব আমি নিলাম। আমি আমার ভুলের মাসুল দিয়েছি, বাকিটা জীবন না হয় তোমাদেরকে নিয়ে কাটালাম, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে, কারণ এখন আমার ছেলে আছে, আমার বাবা আছে, এদেরকে রেখে এখন আমি এই সমস্ত জিনিসে যেতে পারবো না। আর এই সমস্ত কথাবার্তা বলে আমাকে উত্ত্যক্ত করে সময় নষ্ট না করে আপনি এখন এখান থেকে যান তো। আর আমি এখনো আপনাকে অনেক সম্মান করি, আর এই জন্যই বলতেছি আপনি ভালো ভালো এখান থেকে চলে যান। আর মাকে আপনি কেন এখানে নিয়ে এসেছেন এটাও আমি জানি। মাকে আপনি এখানে নিয়ে আসছেন যাতে আমার উপর দয়া দেখাতে পারেন, তাই না? শুনুন, আমি কোনো দয়ার পাত্র না, আর আমি কোনো দয়া নিবও না। আপনি এখন দয়া করে এখান থেকে চলে যান। এসব কথা আমার বাবা জানতে পারলে অনেক বেশি কষ্ট পাবে। দয়া করে। বৌমা, আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। সৈকত বাবা আমারে আগেই ফোনে জানাইছিল। আর মানুষ তো ভুল করবই, এই ভুল শুধরানোর সুযোগ চাইলে সুযোগটা দিতে হয়। আমিও অনেক দিন ধরে চাইতেছিলাম তুমি নতুন সংসার করো, নতুন জীবন গড়া তোলো, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। আমিও মনে মনে খুঁজতেছিলাম একটা সঠিক লোকের হাতে, যদি তোমারে আর আমার নাতি ভাইরে তুলে দিতে পারি তাহলে আমি মইরাও শান্তি পাইতাম। আর সৈকত বাবা সেই সঠিক লোক, তুমি অমত করো না বৌমা। তোমার কথা নয় বাদে দিলাম, নাতি ভাইটার কথা চিন্তা করে দেখো, ওর ভবিষ্যৎটা দেখো। এই কথা চিন্তা কইরা তুমি সৈকত বাবার কথাটা মাইনা নাও। মা,
আমি বাবার লগে থাকতে চাই। আমার বন্ধুগো মতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যাইতে চাই। ঠিক আছে বাবা, তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। তুই যেহেতু চাইতেছস, আমার তাহলে কোনো আপত্তি নেই। তাইলে তো হয়ে গেল